দর্শক শ্রোতা, আজকের আমি নিশ্চয়ই এমন কিছু বিষয় নিয়ে আমি কথা বলবো। অনেকের এসব বিষয়গুলো নিয়ে আপত্তি থাকতে পারে, এবং এই বিষয়গুলোর সাথে আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। যে কোনো আলোচনার ক্ষেত্রে সবাই আমার সাথে একমত হবেন এমন ধারণা পোষণ করে আমি কোনোদিন আপনাদের সাথে কথা বলিনি। আমি কখনো আপনাদের সাথে একমত হব এবং আমি কখনো আপনাদের সাথে দ্বিমত পোষণ করব। That is the norm of the open society and in a civil society. As a matter of fact, that's what we do. মানে সামাজিক প্রেক্ষাপটে যদি আমরা ভদ্রভাবে একজনের পাশে আরেকজন অবস্থান করতে চাই, বিভিন্ন জন বিভিন্ন মতামত ব্যক্ত করতেই পারে। আজকের আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমি বিএনপির বর্তমান চেয়ারপারসন তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান তারেক রহমান, বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান, সেই তারেক রহমানের ব্যক্তিগত বুদ্ধিমত্তা এবং তার চারপাশের লোকজন এবং তারেক রহমানের চরিত্র, নৈতিকতা এবং যে কোনো সিদ্ধান্ত মেকিং এ তার বৈশিষ্ট্য, এগুলো কয়েকটা বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। কেন এখন তারেক রহমান তো জেকব মিল্টন না, তারেক রহমান তো এক্স ওয়াই জেড না, তারেক রহমান তো অন্য কেউ না। তারেক রহমান কে? বাংলাদেশে বিএনপি যদি সরকার গঠন করে তাহলে তারেক রহমান হবে সরকার প্রধান। এখন আমি বা আপনি, আমার বা আপনার সরকার প্রধান যদি তারেক রহমান হয়, দেন ওখানে আমাদের একটা নিরাপত্তা দরকার। আমাদের এমন একজন তারেক রহমান ওখানে দরকার যিনি বাংলাদেশকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবে এবং নেতৃত্ব দেওয়ার পরে সতবিংশ শতাব্দীতে বাংলাদেশকে যেন ইউরোপ বা আমেরিকা বা উন্নত একটা দেশের সাথে সমসাময়িকভাবে বাংলাদেশকে নিয়ে যেতে পারে। এখন এগুলো করতে গেলে আমরা তারেক রহমানের কাছ থেকে যদি বুদ্ধিমত্তা আশা করি, দূরদর্শিতা আশা করি, তার কাছ থেকে সৎ চরিত্র আশা করি, তার ভিতরে থেকে যদি আমি কম্প্যাশন আশা করি, এটা কি তার কাছ থেকে আমাদের খুব বেশি চাওয়া পাওয়া হবে? আমরা তারেক রহমানের পাশে এমন কিছু লোকজন চাচ্ছি যারা দূরদর্শী, তারেক রহমানের পাশে এমন কিছু বুদ্ধি মানুষজন চাচ্ছি যারা দেশকে পরবর্তী স্টেপে নিয়ে যাওয়ার জন্য তারেক রহমানকে সহায়তা করবে। তারেক রহমানের পাশে আমরা এমন লোকজন চাচ্ছি যিনি ফাইনেস্ট ফরেন পলিসি নিয়ে কাজ করবে। তারেক রহমানের পাশে এমন একজন মানুষ আমরা খুঁজছি যিনি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ অর্থনীতিকে রিপ্রেজেন্ট করবে। তারেক রহমানের বাবার জানাজায় লক্ষ কোটি মানুষ হাজির হয়ে যায় সম্মান জানাতে। তারেক রহমানের বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নামের জন্য আজও বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামের একটা দল বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল হিসাবে পরিচিত। গেল তারেক রহমান, তারেক রহমানের মা, যাকে বলা হয় মাদার অফ ডেমোক্রেসি, ভদ্রমহিলা, এবং যিনি বাংলাদেশের একমাত্র মানুষ ছিলেন যার অঙ্গুলি নির্দেশে আমাদের ভিতরে যে বিভক্তি দূর হয়েছে, এই বিভক্তিকে ঐক্যে রূপ দেওয়ার জন্য একটা কণ্ঠ যথেষ্ট ছিল, সেটা ছিল বেগম খালেদা জিয়া। তারেক রহমান হবে বাংলাদেশের স্বপ্ন পুরুষ শহীদ জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি। আমরা ওই তারেক রহমানকে খুঁজি যে তারেক রহমান হবে বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি। এতক্ষণ আমি যা বললাম দর্শক শ্রোতা, এটা আমার কামনা, এটা আমার আশা, কিন্তু বাস্তবে আমাদের তারেক রহমান কে? বাস্তবে তারেক রহমান কে? অফকোর্স তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, অফকোর্স তার মা বেগম খালেদা জিয়া। সেটা তো পিতৃসূত্রে, মাতৃসূত্রে উনি দুইজন বিখ্যাত জনপ্রিয় মানুষের সন্তান। ব্যক্তি তারেক রহমান কে? আপনাদেরকে আজকে একটা গল্প শোনাবো। গল্পটা হলো, বাংলাদেশ থেকে একজন ব্যক্তি লন্ডনে গেলেন এবং যেই ব্যক্তি লন্ডনে গেলেন ওই ব্যক্তি এই পাসপোর্টটা ব্যবহার করে লন্ডনে গেলেন, যার নাম
ডালিয়া ব্যাপারী। সে এই পাসপোর্টটা নিয়ে লন্ডনে গেল। তাহলে ডালিয়া ব্যাপারী কে? ডালিয়া ব্যাপারী কে নিশ্চয়ই আমাদের জানা দরকার। জানা দরকার না? ডালিয়ার ব্যাপারীর বাবা কোনো এক ব্যাপারী। এই ছবির মধ্যে যে বয়স্ক ভদ্রলোককে দেখছেন, এই ভদ্রলোকের মেয়ে হলো ডালিয়ার বাবা। নাথিং রং। ডালিয়ার বাবা মুজিব নীতিতে বিশ্বাস করে, আওয়ামী লীগে বিশ্বাস করে। এখন এই ডালিয়া ব্যাপারী লন্ডনে গেলেন। লন্ডনে যাওয়ার আগে ডালিয়া ব্যাপারীর বিয়ে হয় এই ভদ্রলোকের সাথে। ভদ্রলোকের নাম দেলোয়ার। এবং দেলোয়ারের সাথে কোনো কারণে তার বনিবনা হচ্ছিল না, তো উনি চলে গেলেন অন্য আর একজনের কাছে, তিনি এই। এবং ডালিয়া তার সাথেও বনিবনা হলো না। তারপরে ডালিয়া বসে পড়লেন এই ভদ্রলোকের সাথে। যখন এই ভদ্রলোকের সাথে বসে পড়লেন, হঠাৎ করে ডালিয়া উদয় হলেন লন্ডনে। এবং লন্ডনে উদয় হওয়ার সাথে সাথে তাকে এক জায়গায় হঠাৎ করে দেখা গেল। ডালিয়াকে দেখা গেল যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি মালেক সাহেব তারেক রহমানের সাথে হঠাৎ করে। ও আরেকটা জিনিস, এই ডালিয়া তাকে আবার লন্ডনে দেখা গেল। এবং লন্ডনে যাওয়ার আগে এই ডালিয়াকে দেখা গেল আওয়ামী লীগের মন্ত্রী তারানা হালিমের সাথে। তারানা হালিমের সাথে কে দেখা গেল। তারানা হালিমের সাথে দেখা হওয়ার পরে তাকে দেখা গেল লন্ডনে। এখন লন্ডনে দেখার পরে কে হঠাৎ করে দেখা গেল বিএনপির একটা অফিসে থাকে পূর্ব লন্ডনে। টিএলটিবির অফিস পরিদর্শনে তারেক রহমান, সেখানে তারেক রহমানের পাশে দাঁড়িয়ে থাকলো মালেকের পাশে ডালিয়া। এখন এখানে যখন ডালিয়া ওখানে দাঁড়ানো, এখন সবকিছু কিন্তু ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু এরপরে ধীরে ধীরে বেরিয়ে আসলো তারেক রহমানের ইনার সার্কেলের ভিতরে ঢুকে গেল ডালিয়া। এখানে কয়সর আছে, এখানে কামাল আছে, এখানে অন্যান্য লোকজন আছে লন্ডনে, যারা তারেক রহমানের দিনের বেলায় তারেক রহমান ওনাদের সাথেই ঘোরাফেরা করে, তারেক রহমান তাদের সাথেই রাত্রি যাপন করে, তারেক রহমান তাদেরকে নিয়ে সারা দিন তার কাটে। এখন সমস্যা, এই এত কিছু ডালিয়া করেছে, এখন ডালিয়াকে নিয়ে আজকের হঠাৎ আমার কথাবার্তা বলতে হলো কেন? তারেক রহমানের সাথে ডালিয়া কতটা ক্লোজ? ডালিয়াকে তারেক রহমান সব সময় নাম ধরে ডাকতো, কাছে ডাকতো। কোন জায়গায় মিটিং করতে গেলে সেখানে ডালিয়া থাকতো। একটা মিটিং এ ডালিয়ার ছবি তোলা কেউ বন্ধ করতে পারতেছিল না, তারেক রহমানকে ইন্টারভিন করতে হলো ছবি তোলা বন্ধ। ছবি উঠেছে, দয়া করে ডালিয়া আপনার ক্যামেরাটা বন্ধ করুন, বসুন, প্লিজ দয়া করে সবাই বসুন। ডালিয়াকে ওই দিন যারা ছবি তুলতে বন্ধ করেছিল কারো কথা ডালিয়া শুনছিল না, কারণ তারেক রহমানের সাথে তার একটা স্পেশাল রিলেশনশিপ আছে। কেউ থামাতে পারছিল না ডালিয়াকে। মালেক থামাতে পারছিল না, কয়সর থামাতে পারছিল না, হুমায়ুন কবির থামাতে পারছিল না, মাহাদি আমিন থামাতে পারছিল না, নুরুদ্দিন থামাতে পারছিল না, কারণ তারেক রহমান ডালিয়া লাফায় লাফায় তারেক রহমানের কাছে চলে যায়। সম্পর্কটা এত নিখুঁত, তাকে আর থামাইতে পারতেছিল না ডালিয়াকে। যখন দেখলো আর ডালিয়া থামছে না, তখন তারেক রহমানকে নাম ধরে বলতে হলো ডালিয়া বন্ধ করে। অনেক ছবি উঠেছে, দয়া করে ডালিয়া আপনার ক্যামেরাটা বন্ধ করুন, বসুন, প্লিজ দয়া করে সবাই বসুন। ওকে, তো
ডালিয়াকে তারেক রহমান থামালেন, কোনোভাবে থামালেন। এরপরে নভেম্বরের 25-26 তারিখের দিকে, 25-26 দিকে তারেক রহমান সিদ্ধান্ত নিলেন উনি দেশে যাবেন। তখন আমার জানা মতে দুইজন মানুষ স্পেশাল পয়সা, একজন নিউ ইয়র্ক থেকে একজন কুত্তা আছে, একটা নেরি কুত্তা, এখানে ট্যাক্সি চালায়, এখন বোধহয় 2-4 পয়সার মালিক হয়েছে, গিয়াস আহমেদ, 10 পাস এক হারামজাদা হুবড়ি। সে নিউ ইয়র্ক থেকে লন্ডনে গেছে, $10,000 ঘুষ দিছে তারেক রহমানের ফ্লাইটে ওঠার জন্য, আর ফ্লাইটে উঠতে গিয়া $4-5,000 পাউন্ড খরচ করছে শুধু তারেক রহমানের চেহারার জন্য। সে দেখে আসে তারেক রহমান জন্য তার চেহারা দেখে, ওই গিয়াস নামের এক হুবড়ি। কিন্তু এই তারেক রহমানকে পাশে বসার জন্য বিএনপির নেতাদের খরচে অনেকজন মানুষ তারেক রহমানের সাথে উঠল, তারেক রহমানের সাথে তাকে উঠাই দেওয়া হইল। ঠিক আছে, সে লোকটাকে বাট আরো বেশি ভালো লাগছে লিডারের সাথে একই ফ্লাইটে লিডারকে 17 বছর পরে আমি নিয়ে যাচ্ছি। আসলে একদিকটা ভালো লাগছে, একদিকটা ভালো লাগছে, আরেকটা খুব কষ্ট হচ্ছে। লিডারকে আমরা যেভাবে কাছ থেকে পাইছি আমাদের সবটা প্রোগ্রামের মধ্যে, সব অনুষ্ঠানের মধ্যে, সেটা হয়তো মিস করবো লিডারকে। বাট ভালো লাগছে এটাই যে 17 বছর পরে হলো লিডার দেশে যাচ্ছে, নেতৃত্ব দিবে, প্রধানমন্ত্রী হবে, এটা আমাদের গর্বের বিষয়। বাট আরো বেশি ভালো লাগছে লিডারের সাথে একই ফ্লাইটে লিডারকে 17 বছর পরে আমি নিয়ে যাচ্ছি। মানে ওই একজন সবার সঙ্গে হতে পারে, আমার খুব ভালো লাগে। মজার কথা, যেই তারেক রহমানের সাথে দেখা করতে লোকজনকে 25,000 পাউন্ড ঘুষ দিতে হইতো, সেই লিডারকে এই ডালিয়া বাংলাদেশে নিয়ে যাচ্ছে, তার পাশে বসে নিয়ে যাচ্ছে। এবং বাংলাদেশে যাওয়ার পরে ডালিয়ার মন্তব্য কি ছিল? আমার লিডার দেশনাথ তারেক রহমান বাংলাদেশে 17 বছর পরে যাচ্ছে, ভালো লাগছে খুব, বাট কষ্ট হচ্ছে। আর আমার ভালো লাগছে এই বলেই যে আমি ইতিহাস সাক্ষী হতে তার সাথে বাংলাদেশে একই ফ্লাইটে যাচ্ছি। এটা আমার জন্য মানে খুব গর্ববোধ করতেছি, খুব প্রাউড ফিল করতেছি। আমার জন্য এটা খুব খুব বেশি বড় কথা। টিকটকার কইছে না তারেক রহমান তারে বলছে যে সে তাকে ফলো করে, এবং ওই টিকটকার বলছে যে প্রবাসে মানুষগুলো তাদের স্ত্রীকে জামাতের আমিরদের কাছে ইজারা দেয়, এবং স্যার আমাকে এত গর্বিত করছে যে সে আমার ফলোয়ার, এটা বললে সে বলছে না গর্বের কথা, এটা বলছিল তো। ওকে, তো ডালিয়া বলছে সে তারেক রহমানকে দেশে নিয়ে যাচ্ছে এবং দেশে নিয়ে গেছে। এখন এই ডালিয়াকে যখন লন্ডনে যাকে নিয়ে এত তোলপাড় হচ্ছিল, একটা হোটেলে ডালিয়াকে কেউ খুঁজে পেয়ে গেল, সেখানে ভিডিও করলো, যেই হোটেলে জনাব তারেক রহমান রাত্রি যাপন করেছেন। তারেক রহমান বলে যে ডালিয়া আপনি ভিডিও করা থামান। ছবি উঠেছে, দয়া করে ডালিয়া আপনার ক্যামেরাটা বন্ধ করুন, বসুন, প্লিজ দয়া করে সবাই বসুন। ওইখানের ভিডিও বন্ধ করছেন, কিন্তু আপনি হোটেলে যখন ল্যাংটা ছিলেন, এই ভিডিওটা যে রয়ের কাছে নাই আপনি কেমনে জানেন তারেক রহমান সাহেব? 15 বছর ওখানে সাফার করেছেন, আপনি বলেছেন আপনার মায়ের উপরে অত্যাচার, দেশবাসীর উপরে অত্যাচার, আপনার নেতা কর্মীদের উপরে অত্যাচার। হঠাৎ করে আপনি কেন মুজিব যেমন ফারাক্কার বাদ খুলে দেওয়ার পারমিশন নিছে, আপনি হঠাৎ করে আওয়ামী লীগ হয়ে গেলেন? দেশের জনগণ আপনার পক্ষে, দেশের মা বোনরা আপনার পক্ষে, দেশের বিপ্লবীরা আপনার পক্ষে, আপনি তাদেরকে পক্ষে নিয়ে রাস্তায় নামা বাদ দিয়ে আপনি হঠাৎ করে হইয়া গেলেন নিজেই। তাইলে আমরা তো মনে করছি নামের একটা শয়তান আছে, সেই শয়তান ছাড়াবো দেশ থেকে। আপনি নিজেই তো শয়তান হয়ে গেছেন এই যুগে। তাইলে আমাদের দেশের ছেলেপানরা আর আইডল খুঁজা পাইল কই? মুজিবের মতো আপনিও বাধ্য হইছেন? কোন জায়গায় বাধ্য হইছেন? ডালিয়ার মতো এরকম কতজন আছে যারা আপনার এই ছবি টবি আছে? আপনার কি মনে হয়
আমি তো আপনাকে মালেক, কয়সর, হুমায়ুন কবির, আপনাদেরও কিছু রগরগা জিনিস আছে, রুচিতে বাঁধে এগুলো দেখাতে। আমার উদ্দেশ্য এইটা না, ব্যক্তি হিসাবে আপনাকে আমি ফেরেস্তা হইতে বলি না তারেক রহমান, ব্যক্তি হিসাবে আপনাদেরকে কাউরে আমি বলি না আপনারা ফেরেস্তা হন, দরকার নাই, কারণ কেউ মানুষ ফেরেস্তা না, ভুল আপনারা করবেন। কিন্তু আমার একটা জায়গায় প্রশ্ন, মাওলানা ভাসানী মুজিবকে একাধিকবার জিজ্ঞাসা করলো, মুজিব কি এমন হইল যে তুমি হঠাৎ কইরা এই ফারাক্কারে 15 দিনের জন্য পারমিশন দিলা, কি এমন হইল? মুজিব ভাসানীর সামনে আর এই কথার জবাব দিতে পারে নাই। মুজিবের কাছে কোনো জবাব ছিল না। দর্শক শ্রোতা, মুজিবের কাছে কোনো মন্তব্য ছিল না। মুজিব কি করেছে? বলেছে নেতা আমারে বলছে 2 সপ্তাহ একটু কৃতজ্ঞতা দেখাইতে হয় স্বাধীনতায়, আসলে কোনো কৃতজ্ঞতা তো ভাসানী কইছে, তুমি গতকালকের কইয়া গেল আমারে আন্দোলন করতে ফারাক্কা নিয়া, আমি আন্দোলনের ডাক দিলাম, তুমি 2 সপ্তাহের অনুমতি দিয়া দিলা। মুজিবের সাথে ভাসানীর প্রথম এই বিষয়টা নিয়া, ফারাক্কা ইস্যুতে প্রথম ভাসানী ডাবাচাকা খেয়ে গেল। যে মুজিব ভাসানীরে কইছে, নেতা হুজুর মাওলানা সাহেব আন্দোলন শুরু করেন, আমি আওয়ামী লীগের লোকজনরে বলবো আপনার পক্ষে যাইতে, সেখানে তুমি মুজিব পারমিশন দিয়ে দিলা।